আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হলাম শেখ আবির হোসেন। আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছি। আজকে আমরা এই ভিডিওতে যে সম্পর্কে কথা বলবো সেটা হলো আইএলটিএস। আইএলটিএসটা কি, এটা কীভাবে দিতে হয়, এটা দিলে কি হয় কি না হয়, এটা দিলে দিলে সুবিধা কি, কীভাবে দিব, কীভাবে প্রস্তুতি নিব, কত টাকা খরচ হবে, দিতে কি কি লাগবে, কখন দেওয়া উচিত, এ ধরনের সকল ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আজকে এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে আইএলটিএসটা কি। এটা একটি এক্সাম। এক্সাম কি? এক্সামটা হলো আমরা তো অনেক কিছু শিখি আমাদের দৈনন্দিন জীবনে, বিভিন্ন লার্নিংস, বিভিন্ন টাস্ক আমরা শিখি। এখন আমরা কতটুকু শিক্ষাটুকু শিখতে পারলাম, এটার জন্য দেখা যাচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষার ভিতর দিয়ে যেতে হয়। আমাদেরকে আমাদের যে গুণটা, আমাদের যে ক্যাপাবিলিটিটা প্রমাণ করার জন্য দেখা যাচ্ছে আইএলটিএস এক্সামটাও কিন্তু তেমনই একটা পরীক্ষা। এটা একজন ব্যক্তি কতটুকু ইংরেজিতে পারদর্শী এটা কিন্তু নির্ধারণ করে। আইএলটিএস এক্সামটা কিন্তু ব্রিটিশ কাউন্সিল আইডিপি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট থেকে এর পরিচালনা করা হয় এবং এরাই এর ওনার। আইএলটিএস এক্সামটা দেখা যাচ্ছে যে 12,500টার বেশি এডুকেশনাল এবং নন এডুকেশনাল ইনস্টিটিউটে অ্যাকসেপ্ট করে, যেটা 160টা দেশে বিস্তৃত। এখন আমরা তো জানলাম যে আইএলটিএস পরীক্ষাটা মানুষের ইংরেজির দক্ষতাকে পর্যালোচনা করে, যে সে কত ভালো ইংরেজি পারে। আচ্ছা দেখি কিন্তু এটা কিভাবে মানুষের কত ভালো সে ইংরেজি পারে এই দক্ষতাটাকে কিভাবে অ্যাসেস করে। আমরা জানি যে প্রত্যেকটা ভাষারই কিন্তু প্রকাশ করার কিছু মাধ্যম আছে, যেমন বাংলা ভাষা আমরা কথা বলার মাধ্যমে, পড়ার মাধ্যমে, লেখার মাধ্যমে, কথা এছাড়া অন্যান্য মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে এই চারটে মাধ্যমে কিন্তু প্রকাশ করা যায়, তেমন ইংরেজিটাও আমরা রিডিংয়ের মাধ্যমে, লিসেনিংয়ের মাধ্যমে, রাইটিং, স্পিকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ইংরেজি ভাষাটা প্রকাশ করতে পারি। এজন্য আইএলটিএস এক্সামটা আপনাকে এই চারটে এরিয়াতেই কিন্তু অ্যাসেস করবে। প্রথমে আসে রিডিংয়ের পার্টটা। আপনি কত ভালো ইংরেজি পড়তে পারেন, এটা আসলে আইএলটিএস কিভাবে অ্যাসেস করে। এটার জন্য আপনাকে রিডিংয়ের একটা পরীক্ষা দিতে হয়, যেটা বেসিক্যালি 60 মিনিটের 60 মিনিটস একটা এক্সাম হয়, যেখানে 40 কোয়েশ্চেন্স থাকে। 40 কোয়েশ্চেন্স এবং যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনের সাথে সাথে থাকে আরও 3টে প্যাসেজ, অর্থাৎ ওই 3টে প্যাসেজের ওপরে ওই কিন্তু 40টা কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেনগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন গ্যাপ ফিলিংস হতে পারে, এমসিকিউ হতে পারে, শর্ট কোয়েশ্চেন হতে পারে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু রিডিং আসতে পারে। এখন এই 40টা কোয়েশ্চেনের ভিতরে আপনি কয়টা কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পেরেছেন সেইটা কিন্তু হিসাব করে আপনাকে একটা স্কোর দেওয়া হয়, সেটা 1 থেকে 9-এর ভিতরে। তাহলে রিডিং এক্সাম তো দিয়ে নেওয়া হয়ে গেল, যে এখানে আপনাকে একটা স্কোর পেয়ে গেলেন 40-এর ভিতরে। এর পরবর্তী যে পরীক্ষাটা দিতে হয় সেটা দেখা যাচ্ছে লিসেনিংটা কেমন। দেখা যাচ্ছে যে এক্সামটার সময় কানে একটা হেডফোন আপনাকে পরায় দেওয়া হবে এবং হেডফোনে আপনার কিছু অডিও চলতে থাকবে পিছনে, এবং হাতে আপনার অবভিয়াসলি একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকবে, এবং ওই অডিওটা শুনে ওই অডিওর ভিতরে কি চলতেছে সে কনটেক্সটটা বুঝে ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো দিতে হবে। এখানেও রিডিংয়ের মতোই 40টা কোয়েশ্চেন থাকে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, এবং 40টা কোয়েশ্চেনের ভিতরে যে কয়েকটা কোয়েশ্চেন আপনি পারবেন সেই অনুযায়ী এখানেও আপনাকে একটা মার্ক দেওয়া হবে। রিডিং এবং লিসেনিং থেকে রাইটিংটা একটু ভিন্ন। এখানে দেখা যাচ্ছে যে 2 ধাপে পরীক্ষা নেওয়া হয়, 2 ধাপে না, 1 ধাপে একটা এক্সাম নেওয়া হয়, 60 মিনিটের 1 ঘন্টার একটা পরীক্ষা, কিন্তু পরীক্ষা 2টা পার্ট থাকে, ঠিক আছে না? আমরা যেমন ছোটোবেলায় দিতাম যে এমসিকিউ পার্ট এবং রিটেন পার্ট। এখানে রিটেন পার্টের ভিতরেই 2টা ভাগ থাকে, সেটা টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1-এ দেখা যায় যে বিভিন্ন গ্রাফ, যেমন পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ, এগুলোকে এক্সপ্লেন করতে বলা হয়, যে এই ধরনের গ্রাফে কি চলছে এটাকে ভালোভাবে লিখে এক্সপ্লেন করে বলো। এবং টাস্ক 2-তে দেখা যাচ্ছে একটা এসে লিখতে হয় আমাদেরকে, এবং মূল যে মার্ক থাকে, মার্কের দেখা যাচ্ছে 3/1 মার্ক থাকে রাইটিংয়ের। আমি রাইটিংয়ের কথা বলছি, যে রাইটিংয়ের যে সম্পূর্ণ মার্কটা থাকে তার 3/1 বরাদ্দ থাকে টাস্ক 1-এর জন্য, এবং 3/2 থাকে টাস্ক 2-এর জন্য।
এবং আমরা টাইমটাও এভাবে অনেকজন ডিস্ট্রিবিউট করে নেয় যে 60 মিনিটের ভিতরে 20 মিনিট দেয় টাস্ক 1-এর জন্য এবং 40 মিনিট দেয় টাস্ক 2-এর জন্য। এখানে আপনার রাইটিং কত ভালো হয়েছে, আপনার কত ভালো আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট লেখাতে, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক কত কম আছে, স্পেলিং কত কম আছে মিস্টেক, এগুলোর উপরে ডিপেন্ড করে এখানেও আপনাকে একটা 1 থেকে 9-এর ভিতরে 1 থেকে 9-এর ভিতরে একটা আপনাকে এখানে মার্ক দেওয়া হবে। স্পিকিং টেস্টটা আরও একটু ভিন্ন। এখানে করা হয় যে হইতে পারে ফেস টু ফেস, পার্সন টু পার্সন, সামনাসামনি একটা মানুষ বসে আপনাকে কিছু কোয়েশ্চেন করবে ইংরেজিতে এবং সেগুলোর অ্যান্সার আপনাকে ইংরেজিতে দিতে হবে স্পিকিংয়ের মাধ্যমে। অথবা দেখা যাচ্ছে একই প্রসেসটা সামনাসামনি কোনো ব্যক্তি না বসে এটা ভিডিও কলেও হইতে পারে। এটা বাংলাদেশি কোনো ব্যক্তিও এক্সামটা আপনার নিতে পারে, হয়তো বিদেশি কোনো ব্যক্তিও এক্সামটা কিন্তু আপনার নিতে পারে। এটা দেখা যায় যে সর্বোচ্চ 15 মিনিট, 15 থেকে 16 মিনিটের ভিতরে কিন্তু স্পিকিং এক্সামটা হয়ে থাকে। এবার আমরা দেখি কাদের আসলে এই এক্সামগুলো দেওয়া দরকার। প্রথমে আসে যে সব স্টুডেন্ট দেশের বাইরে, অর্থাৎ বাংলাদেশের বাইরে, যেমন ইউকে, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, যে কোনো বাইরের দেশে ইংলিশ থট যে প্রোগ্রামগুলো আছে ওগুলোতে পড়তে চাই, তাদেরকে দেখা যাচ্ছে এই আইএলটিএস এক্সামটা দিতে হয়। হোক সেটা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য, গ্র্যাজুয়েশনের জন্য, তারপরে পিএইচডির জন্য, যে কোনো কিছুর জন্য। এবং এগুলোর যে ভিসা প্রসেসিংয়ের জন্য এবং ভার্সিটির অফার লেটারের জন্যও কিন্তু আইএলটিএস এক্সামটা প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি তাদের রিকোয়ারমেন্টসের ভিতরে বলে দেয় যে অ্যাটলিস্ট 6 অথবা 6.5 আইএলটিএস স্কোর লাগবে, না হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং আপনার যদি দেখা যাচ্ছে 6.5 থাকে তাহলে আপনার চান্সটা বেশি থাকবে অফার লেটার পাওয়ার। তাহলে কিন্তু এই যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আইএলটিএস এক্সামটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং এটাতে আসি যে আইএলটিএস এক্সাম কিন্তু কয়েক ধরনের আছে। এজন্য যারা স্টুডেন্ট তারা শুধুমাত্র কিন্তু আইএলটিএস একাডেমিক এটা দিতে পারবে এবং এটাই অ্যাপ্লিকেবল, কারণ বিভিন্ন বাইরের ইউনিভার্সিটিগুলো অন্য অন্য আইএলটিএসের যে ভ্যারিয়েন্টগুলো আছে ওই এক্সামগুলো দিলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। শুধুমাত্র আইএলটিএস একাডেমিক এক্সামটা দিলে এটা অ্যাকসেপ্টেবল। সেকেন্ড যে ক্যাটাগরিটা আসে, যারা ইউকের ভিসার জন্য অ্যাপ্লাই করবে, হোক তারা স্টুডেন্ট অথবা হোক তারা দেখা যাচ্ছে যে চাকরির জন্য ইউকেতে মুভ করবে, তাদের কিন্তু দিতে হবে আইএলটিএস ইউকে ভিআই। শুধুমাত্র এটা ইউকের জন্য, ইউনাইটেড কিংডম যেটাই বলেন আপনি, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, এটাতে যাইতে গেলে দেখা যাচ্ছে যে আইএলটিএস ইউকে ভিআই যে এক্সামটা এটা কিন্তু দিতে হবে। থার্ড যে ক্যাটাগরিটা আছে সেটা হলো আইএলটিএস জেনারেল ট্রেনিং। এখানে আমি একটু ভুল করেছি, এখানে আমাকে ইউকে ভিআই দিয়ে দিতে হতো, কিন্তু ওটা বুঝে নেন আপনারা একটু কষ্ট করে। থার্ড যে ক্যাটাগরিটা আছে তারা হলো যারা জব সেক্টরে কাজ করে বাংলাদেশে, তারা অলরেডি কাজ করছে কিন্তু তারা অন্য দেশে ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে মাইগ্রেট করবে চাকরির জন্য। তখন দেখা যাচ্ছে যে বাইরের যে দেশের কোম্পানিগুলো, যে ব্যক্তিটা বাইরে আসবে কাজ করতে, সে ভালো ইংরেজি পারে কি না, তার ইংরেজিতে দক্ষতাটা দেখার জন্য তারা কিন্তু একটা প্রমাণপত্র চায়। তখন দেখা যায় যে আইএলটিএস জেনারেল ট্রেনিংয়ে এক্সামটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন অথবা একটা ভালো স্কোর নিয়ে আসতে পারেন, তখন দেখা যাচ্ছে যে আপনার ওই কোম্পানিটা কনভিন্স হয়ে যাবে যে আসলে আপনি ইংরেজি পারেন এবং এখানে আসলে আপনি এই ওয়ার্ক এনভায়রনমেন্টে আপনি মানিয়ে নিতে পারবেন ইংরেজিতে কথা বলে। তাহলে মোটা তরে দেখা যাচ্ছে 3 ধরনের আইএলটিএস এক্সাম হয়। এছাড়া আরও কিছু আছে, যেমন রিটেক এক্সাম আছে, অথবা আরেকটা আছে যে লাইফ স্কিল ডেভেলপমেন্টটা কি আছে এটা আমার মনে নাই, কিন্তু ওগুলো তো পপুলার না বাংলাদেশে, সেহেতু ওগুলো নিয়ে কথা বলে আমাদের লাভও না এবং ওগুলো তো প্রয়োজনীয় না। এখন আমরা তো জানি যে আইএলটিএস এক্সামটা কিসের জন্য হয়। এখন আমরা জেনে গেছি যে এটা আমার ইংরেজিতে আমার দক্ষতাটাকে টেস্ট করার জন্য এই এক্সামটা নেওয়া হয়। আচ্ছা, এই ধরনের এক্সাম কি আর নাই? যেমন আইএলটিএস ছাড়া তো থাকার কথা, এটা তো ইউনিভার্সাল না। হ্যাঁ আছে, যেমন পিটি আছে, ডুওলিঙ্গো আছে, টোফেল আছে, আরও কিন্তু অনেক ধরনের এক্সাম আছে যেগুলো আপনার ইংরেজিতে দক্ষতাটা কতটুকু এটা কিন্তু নির্দেশ করবে, টেস্ট করবে আপনাকে। কিন্তু তাহলে আপনি সবগুলো ছেড়ে আইএলটিএসই কেন দেবেন?
তাহলে আমরা কারণগুলো দেখি। প্রথমত যে কারণটা হলো যে কিন্তু বেশিরভাগ মানে সব থেকে বড় বড় যে আমাদের 5 বিগেস্ট কান্ট্রি বলে পড়াশোনার জন্য, যেমন ইউএস, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, তারপর আছে নিউজিল্যান্ড, হাবিজাবি আছে। আচ্ছা, এই কান্ট্রিতেগুলো কিন্তু আপনার বেশিরভাগ ইউনিভার্সিটি আইএলটিএস চাই। পিটিইউ কিছু কিছু ইউনিভার্সিটি চাই যে আইএলটিএস ছাড়াও পিটিইউ দিলে হবে, টোফেল দিলে হবে, কিন্তু এটা দেখতে হবে যে আইএলটিএস দিলে কিন্তু আপনার দরজাটা বেশি দেশের জন্য খুলে যাচ্ছে, বেশি ইউনিভার্সিটির জন্য খুলে যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু আপনি যদি পিটিই দেন, তাহলে দেখা যাচ্ছে কিছু একটা কিছু হাতে গোনাও বলবো না, সেটাও অনেক বেশি, কিন্তু সেটা আইএলটিএস থেকে অনেক কম ইউনিভার্সিটিতে আপনার দরজাটা খুলবে। যার কারণে দেখা যাচ্ছে আইএলটিএসটা কিন্তু বেশি বেনিফিশিয়াল অ্যাজ কম্পেয়ার টু আদার যে এক্সামগুলো আছে। এছাড়া কিন্তু এটা আপনার যে আপনি অফার লেটারের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সিভিগুলো পাঠাবেন, ওখানে কিন্তু আপনার সিভিটা এটা হেভি করবে। যে দেখা যাবে যে ওখানে যখন লেখা থাকবে আপনার আইএলটিএসের ব্যান্ড স্কোর 7 অথবা 7.5 অথবা 6.5, তখন দেখা যাচ্ছে যে অন্যান্য আপনার যে কম্পিটিটর থাকবে, যারা অ্যাপ্লিকেন্ট আরও আছে ক্যান্ডিডেট, তাদের থেকে আপনার সিভিটা আপনার যে এটা ওটা ভারী হবে এবং আপনার অফার লেটার পাওয়ার সম্ভাবনা এবং ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এই জন্য দেখা যাচ্ছে যে যেহেতু আইএলটিএসটা সব জায়গায় অ্যাকসেপ্টেড, সেহেতু এটা ভিসা পাইতেও কিন্তু সাহায্য করে। দেখা যাচ্ছে যে আপনার আইএলটিএস যদি থাকে, যেমন কোরিয়ার মতো কান্ট্রিতে কিন্তু এটা যত আপনার কম আইএলটিএস স্কোর থাকে, দেখা যাচ্ছে কিন্তু এটা ভিসা পাওয়ার পসিবিলিটিতে এটা কিন্তু হ্যাম্পার করে। এবং আপনার আইএলটিএসের কোড যদি বেশি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি ভিসা কিন্তু যদিও অন্যান্য ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করতে হয়, কিন্তু তবুও আপনার চান্সটা বেশি হয়ে যায় ভিসা পাওয়ার। এই জন্য কিন্তু আইএলটিএসটা গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা তো বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো আইএলটিএস কেন চাই, যে একটা স্টুডেন্ট আইএলটিএস দিয়েই দেশে আসুক, আমাদের ইউনিভার্সিটিতে পড়তে আসুক, এটা কেন চাই? দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ওই দেশের ইউনিভার্সিটিতে আছে, তো আমরা পড়াশুনো করতে নাকি। তা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য সেখানে তো বই পড়তে হবে, তার জন্য তোমার রিডিং স্কিল দরকার, স্যারদের লেকচার শোনার জন্য লিসেনিং স্কিল দরকার, তাদের কাছে কোয়েশ্চেন করার জন্য স্পিকিং স্কিল দরকার, এছাড়া এক্সামে লেখার জন্য তো রাইটিং স্কিল দরকারই। দেখা যাচ্ছে আইএলটিএস এক্সামের ভিতর দিয়ে যখন একটা স্টুডেন্ট যায়, তখন তার কিন্তু এই 4 এরিয়াতেই দক্ষতা চলে আসে। এজন্য কিন্তু আপনি একাডেমিক্যালি অনেকটা রেডি হয়ে যান, যে বাইরে গিয়ে যে ঝড়ঝাপটা আপনার উত্তর দিয়ে যাবে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট হাবি যাবে, হ্যান ত্যান ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এগুলো আপনার জন্য স্মুথ হয়ে যাবে। কারণ আপনার তো মিডিয়াম অফ কমিউনিকেশনই হবে ওখানে ইংলিশ। এই জন্য দেখা যাচ্ছে ইংলিশে যদি আপনি পারদর্শী হয়ে যান, তাহলে আপনি একাডেমিক্যালি অনেক ভালো করবেন বাইরের দেশে যে। এবং এখানে দেখা যাচ্ছে আমরা আইএলটিএসে কিন্তু কিছু কিছু বেনিফিট পাই, যেগুলো পিটি অথবা অন্য অন্য এক্সামে কিন্তু আমরা পাই না। যেমন আইএলটিএসে আমরা কিন্তু অন স্কিল রিটেক পাই। এটার মানে কি? দেখা যাচ্ছে আমরা তো জানি যে আমরা 4টে মডিউলে আমাদের এক্সামটা হয়, অর্থাৎ লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং। দেখা যাচ্ছে এই 4টা মডিউলের ভিতর থেকে একটা আমার একটু বাজে হয়ে গেল, একটা স্কোর আমার কম চলে আসলো, যেটা আমার ওভারঅল স্কোরের উপরে ইফেক্ট ফেলছে। তখন দেখা যাচ্ছে ওই 4টা স্কিলের ভিতর থেকে একটা স্কিল অথবা মডিউল কিন্তু আমি রিটেক দিতে পারবো, যার কারণে দেখা যাচ্ছে যে আমার ওভারঅল স্কোরটা ভালো হইতে পারে আরও। এটা কিন্তু একটা বড় ব্যাপার, অন্যান্য যেসব এক্সাম আছে সেটা কিন্তু এটা অফার করে না। আরেকটা যে ইউনিক ব্যাপার আছে আইএলটিএসে, সেটা হলো ফেস টু ফেস স্পিকিং। অন্যান্য যে এক্সামগুলো আছে বেশিরভাগই দেখা যায় যে একটা মাইক্রোফোনের সামনে আপনার ভয়েসটা প্রথমে আপনার ইংলিশ স্পিকিংটা রেকর্ড করা হয়, পরে ওটা এআই দিয়ে অথবা মানুষ দ্বারা অ্যাসেস করানো হয়, তখন আপনাকে একটা নাম্বার দেওয়া হয়। কিন্তু আমরা অনেকে আছি যারা দেখা যাচ্ছে মানুষের সাথে কথা বলতে অভ্যস্ত, একটা মেশিনের সাথে অথবা একটা মোবাইলে একটা রেকর্ডিং ডিভাইসের সামনে কথা বলে আমার ইংরেজির দক্ষতাটা অত আসে না, ঠিকভাবে আসে না। এই ক্ষেত্রে আইএলটিএসটা অনেক বেনিফিশিয়াল, কারণ কিন্তু আইএলটিএসে অলওয়েজ একটা মানুষের সাথে কনভারসেশন করতে হয় আইএলটিএস স্পিকিং টেস্টের সময়, হোক সেটা একটা ভিডিও কলের মাধ্যমে, হোক সেটা মানে মানুষের সাথে ফিজিক্যালি বসে। যার জন্য এই ধরনের ফ্লেক্সিবিলিটি কিন্তু আপনি আইএলটিএসে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আইএলটিএসের স্কোর যদি বেশি হয়, অনেক ইউনিভার্সিটি আছে, অনেক দেশ আছে যেখানে কিন্তু এটার উপরে বেস করে স্কলারশিপ দেওয়া হয়। যেমন ফর এক্সাম্পল সাউথ কোরিয়াতে কিন্তু 7 অথবা তার উপরে থাকলে ভালো স্কলারশিপ দেয়। এটা একটা ভালো ব্যাপার।
আমরা তো ডিসকাস করলাম যে আইএলটিএস এক্সাম দেওয়ার বেনিফিটগুলো কী কী। এখন দেখি আইএলটিএস এক্সামটা তো আমরা দিব, এটা শিওর, এটা আমরা ঠিক করে ফেলেছি, কিন্তু কিভাবে দেব। আইএলটিএস এক্সাম দেওয়ার আমরা জানি দুইটা মাধ্যম আছে, একটা হলো পেপার বেসড, একটা হলো কম্পিউটার বেসড। পেপার বেসড এক্সামটা কি, দেখা যাচ্ছে আমার যে প্রশ্নটা আসবে এক্সামের, এটাও একটা পেপারে লেখা আসবে, এবং যে অ্যান্সারগুলো আমাকে দিতে হবে ওটাও একটা পেপারে লিখে আমাকে দিতে হবে। এটাই হলো পেপার বেসড। এছাড়া কম্পিউটার বেসড হলো সেম, সম্পূর্ণ সেম ধরনের কোয়েশ্চেন, কিন্তু আগে আসতো পেপার বেসডে আমার পেপারে আসতো, কম্পিউটার বেসডে আমার কম্পিউটার স্ক্রিনে আসবে, এবং অ্যান্সারও দিতে হবে আমার কম্পিউটারের ভিতরে। এটাই হলো ডিফারেন্স। কিন্তু দুর্ভাগ্যবশত পেপার বেসটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই। এখন শুধুমাত্র স্টুডেন্টরা কম্পিউটার বেসডেই পরীক্ষা দিতে পারবে, এবং আমার মনে হয় এটা ভালো, কারণ কম্পিউটার বেসডে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, যেমন স্লট অনেক ফাঁকা পাওয়া যায় এক্সাম দেওয়ার জন্য, অনেক বেশি সেন্টার আছে, ফ্লেক্সিবিলিটি, যেমন অন স্কিল রিটেক যে সম্পর্কে এর আগে স্লাইডে কথা বললাম, ওটাও কিন্তু কম্পিউটার বেসডে অ্যাভেলেবেল। এছাড়া দ্রুত রেজাল্ট পাওয়া যায়। পেপার বেসে দেখা যাচ্ছে 15 থেকে 20 দিন টাইম লেগে যেত, কিন্তু কম্পিউটার বেসে দেখা যাচ্ছে 2 থেকে 3 দিনের ভিতরে, সর্বোচ্চ 3 দিন, দেখা যাচ্ছে 24 ঘন্টার ভিতরে ওরা রেজাল্টটা দিয়ে দেয়। এটা একটা অনেক ভালো দিক। এছাড়াও আরও কিছু বেনিফিট আছে কম্পিউটার বেসে, যেমন রাইটিংয়ের সময় আমাদের, যেমন পেপার বেসটা আমাদের একটা মাত্র পেজ দেয়, যেটার এপি টপিটা আমরা রাইটিং লিখতে পারি, কিন্তু কম্পিউটার বেসে তো পেজের কোনো কনসেপ্ট না, এখানে আমি যত ইচ্ছা লিখতে পারবো, যদিও বেশি লেখাটা মানে প্রিফারেবল না, তবুও দেখা যাচ্ছে কাটাকুটির একটা হ্যাসেল, হ্যান্ড রাইটিংয়ের নিয়ে অনেকজন প্যারাই থাকে, ওইগুলো দেখা যাচ্ছে কম্পিউটার বেসডে তারা ফেস করবে না। এটা একটা কম্পিউটার বেসডের ভালো দিক। এছাড়া সব দিকে দেখতে গেলে কম্পিউটার বেসটাই দেখা যাচ্ছে পেপার বেসডের থেকে ভালো। অনেকজনের সমস্যা থাকে টাইপিংয়ে হাবিজাবি, কিন্তু ওগুলো দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি যদি প্র্যাকটিস করতে থাকে একটা কিবোর্ড নিয়ে, তাহলে দেখা যাচ্ছে এটা অনেক ইজিলি সলভ করা যায় প্রবলেমটা। এখন আমরা দেখি যে বাংলাদেশে কোন কোন অর্গানাইজেশনগুলো আসলে এই আইএলটিএস এক্সামগুলো নিয়ে থাকে। বাংলাদেশে 2টা অর্গানাইজেশন আছে যারা এক্সামগুলো নিয়ে থাকে, একটা ব্রিটিশ কাউন্সিল, একটা আইডিপি এডুকেশন। হ্যাঁ, এদের আন্ডারে যেমন ব্রিটিশ কাউন্সিল কিন্তু মেন্টরসের সাথে টাই আপ করা আছে, যে মেন্টরসের বিভিন্ন টেস্ট সেন্টারে ব্রিটিশ কাউন্সিলকে এক্সাম কন্ডাক্ট করাবে। আইডিপিরও বিভিন্ন ফিউচারের হাবিজাবি অনেক কোচিং সেন্টার অথবা এক্সাম সেন্টারের সাথে তাদের টাই আপ আছে, কিন্তু মেইনলি কিন্তু এক্সামগুলো নেয় মেন্টরস অথবা অন্য অন্য কোচিং সেন্টারগুলো না, টেস্ট সেন্টারগুলো না, ওরা ব্রিটিশ কাউন্সিল থেকে নেওয়া হয়। কোয়েশ্চেন ডাইরেক্ট ক্যামব্রিজ থেকেই আসে। এই জন্য ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি অনেকজন জিজ্ঞেস করতে পারে দুইটার ভিতরে কোনটা ভালো, কোনটাতে পড়লে আমার জন্য বেশি ভালো হবে। দুইটাই সেম, দুইটা থেকে কোয়েশ্চেন দেখা যাচ্ছে ক্যামব্রিজ থেকে আসে, জাস্ট এরা এক্সামগুলো নেওয়া হয়। দুইটাই সেম, এখানে কোনো ডিফারেন্স না, খাতাও সেমভাবে দেখা হয়, একদম সেম, কোনো ডিফারেন্স নাই। শুনেছি যে স্পিকিংয়ের সময় যে অনেক সময় দেখা যাচ্ছে আইডিপি এডুকেশনে একটু প্রবলেম হয় অডিও রেকর্ডিংয়ের সময়, অন্যান্য সময়, কিন্তু মোর অর লেস দুইটাই সেম। আমি পার্সোনালি ব্রিটিশ কাউন্সিলে দিয়েছিলাম, যেহেতু এটা আমার বাসার পাশে অ্যাভেলেবেল ছিল, এবং বেশি যত সব দেখা যাচ্ছে টেস্ট সেন্টার সবগুলো ব্রিটিশ কাউন্সিলের, যে কোনো দিতে পারেন, দুইটাই সেম প্রায়। এখন দেখি আমরা যে আমরা ঠিক আছে, আমরা প্রিপারেশন তো নেব আইএলটিএসের জন্য, কীভাবে নিতে পারি। দেখা যাচ্ছে আমরা দুইটা মাধ্যমে নিতে পারি। প্রথমত দেখা যাচ্ছে আমরা কোনো কোচিং সেন্টারের কাছে যেতে পারি, কোনো ইন্ডিপেন্ডেন্ট বা প্রাইভেট টিচারের কাছে যাইতে পারি, এবং দ্বিতীয়ত আমরা সেলফ স্টাডি করতে পারি। আমরা দুইটা মাধ্যম সম্পর্কে কথা বলবো। প্রথমে আমরা কথা বলি যে কিভাবে কোচিং সেন্টারের মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতিটা নিতে পারি। বাংলাদেশে অনেকগুলো কোচিং সেন্টার আছে, অনেকগুলো, সবগুলোর নাম এখানে বলেও পারা যাবে না। যেগুলো সবথেকে প্রমিনেন্ট এবং পপুলার, সেগুলোর নামই আমি এখানে উল্লেখ করছি। প্রথমে দেখা যাচ্ছে যারা আইএলটিএসকে ওন করে, ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি, এদের নিজস্ব কোচিং সেন্টার আছে। এছাড়া মেন্টরস এডুকেশন, এটা অনেক বাংলাদেশে দেখা যাচ্ছে আইএলটিএসের কোচিং সেন্টারের জন্য এটাই সবথেকে পপুলার, যদিও আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আছে যে এটা অনেক ওভাররেটেড এবং এদের কারিকুলাম অত ভালো না। এছাড়া নতুন একটা অর্গানাইজেশন আছে লুমিনে, যেটা ধানমন্ডিতে, ঢাকা ধানমন্ডি, এটা অনেক ভালো করছে। এছাড়া আছে সেন্ট জোনস টিউটোরিয়াল, এটাও অনেক ভালো। আমার অনেক দেখা যাচ্ছে যে ভাই ব্রাদার যারা বাইরে চলে গেছে তারা বলে যে এটা অনেক ভালো। এছাড়া দেখা যাচ্ছে বাংলা আইএলটিএস, এটা অনেক বেশি এখন ট্রেন্ডিংয়ে আছে, অনেক জনপ্রিয়, কারণ দেখা যাচ্ছে এর যে মালিক রাশেদ ভাই, তিনি নিজেই প্রথমে দেখা যাচ্ছে যে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবে প্রথমে আইএলটিএস নিয়ে ভিডিও করতো, পরে কোচিং সেন্টার খুলে, এবং এখন অনেক জনপ্রিয় এটা।
কিন্তু এর গুণগত মান সম্পর্কে আমি কোনো ধারণা রাখি না, এই জন্য আমি বলতেও পারবো না। আমি সে বিষয়ে পরে আসছি যে কোথায় যাওয়া যায়। এছাড়া পাই আছে, আমার নিজের বোনও এখান থেকে পড়েছে, এটাও ভালো। ফিউচার এড এটাও অনেক প্রমিনেন্ট। এদের বনানীতে একটা আছে সেন্টার, আর একটা কোচিং সেন্টার আছে মিরপুরে। আমরা এবার দেখি যে কোন কোচিং সেন্টার আসলে কত টাকা খরচ হতে পারে। প্রথমে আসে আমরা যে জায়েন্ট ব্রিটিশ কাউন্সিল, এটাই দেখা যাচ্ছে বাংলাদেশের সবথেকে প্রমিনেন্ট এবং রেসপেক্টেবল কোচিং সেন্টার। এদের কস্ট কত? প্রথমে দেখা যাচ্ছে এদের প্রথমে আছে অনলাইনের একটা কোর্স আছে যেটা 11,000 টাকা নেয়। ওই সেম কোর্সটাই যদি আপনি ফেস টু ফেস ফিজিক্যালি ব্রিটিশ কাউন্সিলের কোচিং সেন্টারে গিয়ে করতে চান তাহলে ওটা কিন্তু 18,000 টাকা। দ্বিতীয় ওদের যে প্যাকেজটা আছে ওটা ক্রেডিট বেসড যে সিস্টেমটা, এখানে দেখা যাচ্ছে ক্রেডিট বেসড, ক্রেডিটের উপর নির্ভর করে আপনাকে পড়ানো হয়। এখানে দেখা যাচ্ছে 24 ক্রেডিট যেটা 2 মাসে শেষ হবে সেটা 33,628, 36 ক্রেডিট 4 মাসেরটা সেটা 42,777, এছাড়া 48 ক্রেডিট এটা 50,000 টাকার, প্রায় 50,000 রাউন্ড ফিগারে করলে, এটা 6 মাসের কোর্স। এটা আছে। আমার অনেক দেখা যাচ্ছে যে বড়ো ভাইয়েরা আছে যারা ব্রিটিশ কাউন্সিল থেকে কোচিং করেছে এবং তারা আসলে বলেছে যে এদের কোয়ালিটিটা অমনি। এদের টিপস অ্যান্ড ট্রিক্স থাকে হিডেন্স, যেটা স্টুডেন্ট শেয়ার করে অনেক ইনসাইডার নিউজ এবং হাবিজাবি, যেটা আসলে একটা স্টুডেন্টকে দেখা যাচ্ছে অনেক বেশি হেল্প করে। এই জন্য আমি পার্সোনালি প্রেফার করি ব্রিটিশ কাউন্সিল, কারণ এটা একটু এক্সপেন্সিভ হলেও দেখা যাচ্ছে যে আপনি ভালো সার্ভিস পাবেন। এছাড়া এরপরে আইডিপি এডুকেশন আসছে। এদের সব কোর্সই প্রায় 15 থেকে 20,000 টাকার ভিতরেই কিন্তু পড়ে। পরবর্তীতে সব থেকে যে পপুলার বাংলাদেশে অনেক পুরাতন মেন্টর্স, এরা শুধু দেখা যাচ্ছে আইএলটিএস এর প্রস্তুতি নেয় এমন না, জিআরই জিম্যাট সহ স্যাট হাবিজাবি বিবিএ আইবিএ সকল কিছুর কিন্তু প্রিপারেশন, ইংলিশ রিলেটেড সকল কিছুর কোচিংই কিন্তু এরা দেয়। আমি যদিও মনে করি এদের গুণগত মান এখন তেমন না, এটা কর্পোরেট লেভেলে চলে গেছে, এটা কী বলবো, এটা মেশিনের মতো হয়ে গেছে। সেই উজ্জ্বলতাটা নাই এটার ভিতরে এখন আর। এটার যে কোর্সগুলো আছে প্রত্যেকটা কোর্স কিন্তু অন ক্যাম্পাস এবং অনলাইনে অ্যাভেলেবল। যেটা 1.5 মাসের যে কোর্সটা সেটা কিন্তু অন ক্যাম্পাসে গেলে 13,800 এবং অনলাইনে গেলে 2,000 টাকা কম। এবং ছোট যে ক্র্যাশ কোর্সটা যেটা দেখা যাচ্ছে যে অন ক্যাম্পাস করলে 9,500 এবং অনলাইনে করলে 1,000 টাকা কম। এবং বেসিক যে প্যাকেজটা আছে এটার সাথে কিন্তু এটা কিন্তু 5 থেকে 6 মাস, অনেক সময় 7 মাসও চলে যায় এই কোর্সটা। এটা গ্রামার, স্পিকিং এবং রাইটিং 3টা এরিয়াকে কভার করে এবং দেখা যাচ্ছে এর সাথে কিন্তু মক টেস্টও ফ্রি পাওয়া যায়। এটার দাম 18,000 টাকা। এখান থেকে 2 বছর আগেও দেখেছিলাম প্রায় এমন সেমই, এখনও দেখছি বাড়ায়নি। এটা কিন্তু অনলাইনে করলে বা 4,000 টাকা কম আছে। এরপরে যেটা নতুন একটা অর্গানাইজেশনের কথা বললাম, লুমিনেজ। এরা এখানে আমি প্রিফার করব যে এখানে কেউ যদি কোচিং করতে চায় করুক, কিন্তু এটা বেশি ভালো এদের মক টেস্টের জন্য। মক টেস্ট কি এ সম্পর্কে পরে আসছি, মক টেস্ট কেন দেওয়া উচিত এগুলো পরে বলছি। কিন্তু এটাও 15 থেকে 18,000 টাকার ভিতরেই সব কয়টা যে ছোট বড় কোর্স এখানে পড়ে। এরপরে বাংলা আইএল যেটা সব থেকে পপুলার, এটারও দেখা যাচ্ছে 10 থেকে 20,000 টাকার ভিতরে সব কটা কোর্স পড়ে। সব থেকে যে এক্সপেন্সিভ কোর্সটা 22,000 টাকা, এটা 4.5 মাসে, এটা কিন্তু দেখা যাচ্ছে যে 22,000 টাকা। এবং রাশেদ ভাইয়ের কাছে যদি প্রাইভেট একটা অনলাইন প্রাইভেট পড়তে চাই তাহলে ওইটা 10,000 টাকার কোর্স। ওটা নিজেই রাশেদ যে ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এর মালিক, সেই এই ক্লাসটা নেবে, এটা 10,000 টাকা। এখন এতক্ষণ তো আমরা কথা বললাম যে কোন ধরনের কোচিং সেন্টার, কোন কোচিং সেন্টারে পড়লে কী বেনিফিট, কত টাকা খরচ। কোচিং সেন্টারের মাধ্যমে প্রিপারেশন নিয়ে সকল কিছু আলোচনা করলাম। এবার আমরা দেখি যে সেলফ প্রিপারেশন কীভাবে নেওয়া যায়, অর্থাৎ কোনো কোচিং সেন্টারে না যেয়ে বাসায় বসে নিজের মতো নিজে শেখা, এটা আমরা কীভাবে করতে পারি। আমি নিজেও এটাকে প্রিফার করি, কারণ দেখা যাচ্ছে যে একটা কোচিং সেন্টারের কিন্তু সিলেবাস থাকে, একটা কারিকুলাম থাকে। আপনার দেখা যাচ্ছে ওই সিলেবাসটা কিছু মাসের ভিতরে 2 অথবা 3 মাসের ভিতরে শেষ করিয়ে দেখা যাচ্ছে ওরা আপনাকে ছেড়ে দেবে। ওই ধরনের গাইডও করতে পারবে না, কারণ একটা ক্লাসেই দেখা যাচ্ছে যে 30-40 জন স্টুডেন্ট থাকে, আপনাকে কীভাবে অত ভালোভাবে গাইড করবে। ওইভাবে পার্সোনাল গাইড যদি চাইতে চান তাহলে এখানে আপনি পাবেন না। এখানে দেখা যাচ্ছে সেলফ প্রিপারেশনটাই বেশি, সবাই এটাই আপনাকে প্রেফার করবে যে সেলফ প্রিপারেশন নিন। এটা কীভাবে নিতে পারি আমরা? এটার জন্য প্রথমত আমাদের কিছু ম্যাটেরিয়াল লাগবে।
প্রথমে আমাদের দেখা যাচ্ছে ক্যামব্রিজের যে বইগুলো থাকে এগুলো আমাদেরকে কিনতে হবে, টেক্সট বুকগুলো। এগুলো 1 থেকে 20 পর্যন্ত বাজারে অ্যাভেলেবেল আছে, কিন্তু সবগুলো এখনকার যে আইএলটিএসের কারিকুলাম সেটার উপরে রিলেভেন্ট না। যার কারণে দেখা যাচ্ছে যে আমরা 1 থেকে কিনবো না, আমরা 12 থেকে 20 পর্যন্ত যে আইএলটিএসের বইগুলো আছে ক্যামব্রিজের টেক্সট বুকগুলো, ওইগুলো আমরা সংগ্রহ করে রাখবো। এটা বেসিক্যালি যে আগের বছরগুলোতে যে আইএলটিএসের এক্সামগুলো হয়ে গেছে অলরেডি, সেই এক্সামগুলোর যে কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে একটা কোয়েশ্চেন সেটের মতো করে বই প্রতি বছর পাবলিশ করা হয়। বেশি কোয়েশ্চেন থাকে না, প্রত্যেকটা বইতে দেখা যাচ্ছে 4 সেট করে কোয়েশ্চেন থাকে, অর্থাৎ 4টা করে টেস্ট থাকে। তাহলে বলতে পারেন মাত্র 4টে করে কেন? প্রত্যেক বছর তো অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ এক্সাম হয় আইএলটিএসের, তাহলে কেন মাত্র প্রত্যেক বছর 4টে করে রিলিজ হয়? এখন আইএলটিএসের এই যে কোয়েশ্চেন পেপারগুলো কিন্তু অনেক কনফিডেন্সিয়াল, এগুলো কোথাও আপনি পাবেন না। আজকে যে এক্সামটা হয়ে বের হয়েছে দেখা যাচ্ছে পেপার বেসড, কম্পিউটার বেসড, সে কোয়েশ্চেনটাও কিন্তু আপনি পাবেন না। ওটা কিন্তু পরীক্ষার হল থেকে কোয়েশ্চেনগুলো আপনাদেরকে নিয়ে হয়। এই জন্য দেখা যাচ্ছে অরিজিনাল সোর্স ম্যাটেরিয়াল, প্র্যাকটিস ম্যাটেরিয়াল অনেক কম। শুধুমাত্র এই কয়েকটা ক্যামব্রিজের বইয়ের ওপরেই কিন্তু ভরসা রাখা যায় যে এইগুলোই আসল কোয়েশ্চেন। এছাড়া যে সেকেন্ড যে বইটা আমরা কিনতে পারি সেটা হলো, কিনতে পারি না, এটা কেনা সবার জন্য উচিত এবং কিনতে হবে, সেটা হলো দ্য অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইএলটিএস। এটা ক্যামব্রিজ প্রেসেরই একটা বই। এটা দেখা যাচ্ছে যে আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য যত নিয়ম কানুন, ইন অ্যান্ড আউট যত কিছু লাগে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিংয়ের জন্য যত স্কিল আমাকে রপ্ত করতে হবে, টিপস, ট্রিক্স, সকল কিছু কিন্তু এই বইতে আছে। এই একটা বই যদি আমি কিনি তাহলে দেখা যাচ্ছে আমাকে কোনো ইউটিউব ভিডিও কী করতে হবে কিছুই কিন্তু আমার দেখার দরকার নেই। এই একটা বই যদি আমি কিনি এবং এটা ভালো করে পড়ি। এছাড়া আমি আরও 2টা বই সাজেস্ট করি, যদিও এটা ক্যামব্রিজের অফিসিয়াল বই না। ইন্ডিয়ান লেখক মাক্কারের 2টা বই আছে এটা রাইটিংয়ের ওপরে, একাডেমিক রাইটিং টাস্ক 1 এবং একাডেমিক রাইটিং টাস্ক 2। এই 2টা বই যদি আমরা কিনি তাহলে দেখা যাচ্ছে আমরা রাইটিংয়ের লেখা সম্পর্কে অনেকটা ধারণা পাবো। তাহলে এই বইগুলো আমরা সংগ্রহে রাখতে পারি। কিন্তু যেহেতু আমরা আগে আলোচনা করেছি যে আইএলটিএস কিন্তু এখন আর পেপার বেস নাই, সব কম্পিউটার বেসড হয়ে গেছে, এজন্য আমি সাজেস্ট করবো যে এই সকল বই কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে, পিডিএফ। এগুলো আপনার কম্পিউটারে অথবা আপনার যে কোনো ডিজিটাল ডিভাইসে আপনি ডাউনলোড দিয়ে এগুলো কিন্তু আপনারা পড়তে পারেন। এতে ইভেনচুয়ালি আপনার রিডিংয়ের যে স্কিল এটা কিন্তু ইমপ্রুভ হবে, যেহেতু আপনাকে মেন এক্সামে স্ক্রিনেই পড়তে হবে, সব কিছু পড়ে রিডিংয়ের অ্যান্সার দিতে হবে। এখন আমরা প্রত্যেকটা মডিউল দেখি যে কোন মডিউলে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। প্রথমেই যদি আমরা আসি লিসেনিংয়ে, লিসেনিংটা আসলে কি? লিসেনিংটা আমি ইংরেজি কথা শুনে কতটা বুঝতে পারছি এটাকে নির্দেশ করে। তাহলে আমরা তো প্রথমেই অনেক কঠিন ধরো অনেকজন বলে ইংরেজি কীভাবে শিখবো, ইংরেজি আমরা কীভাবে বোঝা শিখবো, লিসেনিংটা কীভাবে প্র্যাকটিস করবো, সবাই দেখা যাচ্ছে বলে ইংরেজি মুভি দেখো। কিন্তু ইংরেজি মুভি তো অনেক ইংরেজি যেগুলো ইংরেজি মুভিতে থাকে এগুলো তো আসলে অনেক কঠিন, আমরা স্বীকার করি আর না করি আমাদের সবারই বুঝতে প্রাথমিকভাবে তো কষ্ট হবেই। তাহলে এত কঠিন তো আমরা দেখে পারবো না। প্রাথমিকভাবে লেভেল 1-এ আমাদের কী করতে হবে? লেভেল 1-এ আমাদের ইজি ইংলিশ শিখতে হবে। ইজি ইংলিশ আমরা কোথায় পাবো? দেখা যায় সব থেকে বেশি ইজি যে ইংলিশগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু বিভিন্ন কার্টুনে ইউজ করা হয়। কিন্তু তাহলে কার্টুন দেখলেই তো আমরা এটা বুঝতে পারছি, আমরা এটা আমাদের যে প্রাইমারি বেস, আমাদের লিসেনিংয়ে যে বেসটা এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু কার্টুন তো আসলে বোরিং হয়, আমরা তো বড় হয়ে গেছি এখন সবাই প্রাপ্তবয়স্ক, আমরা কার্টুন কেন দেখবো? দেখা যাচ্ছে কার্টুন এবং সিনেমার ভিতরে কিছু একটা ফল করে, সেটা হলো এনিমে। দেখা যাচ্ছে এটা কার্টুনিশ, চাইল্ডিশ, দেখা যাচ্ছে অ্যানিমেশন থাকে, ঠিক আছে, কিন্তু ম্যাচিওর কন্টেন্ট থাকে, সাথে ইংলিশগুলো অনেকটা সহজ হয়, শুনতে সহজ, বুঝতে সহজ। এ ধরনের 2টা এনিমে আমি সাজেস্ট করতে চাবো। নারুতো, ওয়ান পিস, আপনাদের ভিতরে অনেকে হয়তো দেখে থাকতে পারে, অনেক বেশি পপুলার এনিমে এবং অনেক ইজি ইংলিশ। এগুলোর যে ডাব ভার্সনগুলো আছে এগুলোতে অনেক ইজি ইংলিশ কিন্তু ব্যবহার করা হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে আপনি এই 2টা এনিমে যদি সম্পূর্ণ শেষ করা দরকার নেই, কিন্তু তবুও যদি কিছুটা দেখেন তাহলে কিন্তু আপনার অনেকটা ইংলিশ ইমপ্রুভ হবে।
এটা তো ফার্স্ট লেভেল গেল। দেখা যাচ্ছে আমি এনিমে কার্টুন দেখে, এনিমেটাকে কার্টুন বলবো না, এনিমে দেখে আপনি দেখা যাচ্ছে আপনি লেভেল 1 কমপ্লিট করলেন, লেভেল 2-তে যাবেন আপনি। এবার লেভেল 2-তে আসে হলিউড মুভিজ, কারণ হলিউড মুভিজে দেখা যায় যে এনিমের থেকে একটু ম্যাচিওর, একটু বেশি কঠিন কঠিন ইংলিশ থাকে। বিভিন্ন ধরনের ব্রিটিশ মুভি, অস্ট্রেলিয়ান মুভিতে বিভিন্ন অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, বিভিন্ন ধরনের অ্যাকসেন্টে কথা থাকে, যার কারণে দেখা যাচ্ছে হলিউডের মুভিগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের ইংলিশের যে লিসেনিংটা আরও বেশি ইমপ্রুভ হবে। এছাড়া আমি একটা পার্টিকুলার কিছু অ্যাড করে দিতে চাইবো যে পিকি ব্লাইন্ডার্স নামক যে সিরিজটা আছে, এটা কিন্তু আমি ধরি যে এটা আলটিমেট বস। উইচার সিরিজ, পিকি ব্লাইন্ডার্স, এদের ইংলিশগুলো একটু টাফ, বোঝা টাফ। এছাড়া আরেকটা আছে, অনেকজনই প্রিফার করে এটা, যে ফ্রেন্ডস নামক একটা সিরিজ আছে, এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল। ওই সিরিজটা কিন্তু দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন, অনেক পপুলার সিরিজ, সিটকম টাইপের সিরিজ, কমেডি সিরিজ, দেখতেও মজা লাগবে এবং এটা আপনার ইভেনচুয়ালি দেখা যাচ্ছে ইংলিশ লিসেনিংকে ইমপ্রুভ করবে। আচ্ছা, আমার দেখা যাচ্ছে আমি এগুলো এখন পারছি। তৃতীয় স্টেপে আমরা কোথায় যাব? থার্ড লেভেলে দেখা যাচ্ছে আইএলটিএসের যে অফিসিয়াল ম্যাটেরিয়ালগুলো আছে, ক্যামব্রিজের যে বইগুলো, প্র্যাকটিস ম্যাটেরিয়ালগুলো, টেক্সট বুক যেগুলোকে আমরা বলি ক্যামব্রিজের, ওইগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন আমি কেন বললাম এটা লাস্টে প্র্যাকটিস করতে, 3 নম্বর লেভেলে কেন? এটা তো আমি প্রথমে প্র্যাকটিস করা দরকার ছিল, তারপরে কিন্তু না, কারণ আমি আগেই বলেছিলাম রিসোর্স ম্যাটেরিয়াল কিন্তু অনেক কম। দেখা যাচ্ছে যে 40 থেকে 50টা এক্সাম আছে সর্বোচ্চ, তো 40-50টা এক্সাম তো আপনার 40-50 দিনে শেষ হয়ে যাবে, তারপরে আপনি কি প্র্যাকটিস করবেন? দেখা যাচ্ছে প্র্যাকটিস ম্যাটেরিয়াল অনেক কমতি, যার কারণে আমি সাজেস্ট করব যে প্রথম দিকে ধরো আপনি যখন লিসেনিং শুরু করবেন, তার প্রথমে কিছু টেস্ট আপনি দিয়ে দেন, কিছু কিছু বলতে 1টা অথবা 2টা টেস্ট দিয়ে আপনি এখন কোন লেভেলে আছেন ইংরেজিতে, এখন বর্তমানে কত লেভেলে আছেন, এটা আপনি অ্যাসেস করুন। পরবর্তীতে আপনি এই লেভেল 1 লেভেল 2 দিয়ে যে আপনি লেভেল 3-তে গিয়ে সবগুলো যে টেস্টগুলো আছে অফিসিয়াল টেস্ট, ওইগুলোকে শেষ করুন। তা ওইগুলো আপনি শেষ করবেন কীভাবে? আপনি তো পিডিএফ দেখে কম্পিউটারে আপনি কীভাবে ওটা সলভ করবেন? ওটার জন্য ওয়েবসাইট আছে, যেমন IELTS অনলাইন। আচ্ছা সরি, এটা আমার ভুল হয়ে গেছে, এটা হলো লেভেল, সো সরি, আমার এটা হবে লেভেল 4, এটা হবে লেভেল 3। আচ্ছা, আমরা ধরে নিই এটাই লেভেল 3, এটা লেভেল 4, আমরা ধরে নিলেই তো হচ্ছে। তা এই যে ওয়েবসাইটটা practice9.com, এই ওয়েবসাইটটার ভিতরে আমরা যদি যাই তাহলে এখানে দেখা যাবে যে ক্যামব্রিজের যে বইগুলো আছে ওইগুলোর আদলে ওই কোয়েশ্চেনগুলো দিয়েই কিন্তু এখানে এক্সামগুলো সাজানো হয়েছে, এবং এক্সামগুলো ঠিক এভাবে সাজানো হয়েছে যে মেন এক্সামের জন্য আপনি ঠিক এই ধরনের কোয়েশ্চেনই, মানে এই ধরনের ইন্টারফেসই পান। অর্থাৎ আইএলটিএসের যে কম্পিউটার বেসড এক্সামের যে ইন্টারফেস আছে, সফটওয়্যারের কম্পিউটার যেগুলো থাকে, ওটার সাথে কিন্তু পরিচয় হওয়ার জন্য এই ওয়েবসাইটটা অনেক ভালো। প্লাস এতে ক্যামব্রিজের যে অফিসিয়াল বইগুলো আছে সেটার আদলেই কিন্তু এটা তৈরি করা। আমরা এই ওয়েবসাইটটার ভিতরে একটু ঢুকে দেখি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইএলটিএস প্র্যাকটিস টেস্টের যে অংশটা আছে, এখানে যদি আমরা যাই তাহলে নিচে একাডেমিকটা সিলেক্ট করে নিচে আমার সব কয়টা কিন্তু ক্যামব্রিজ বইটা আছে এখানে। আমরা 17-এ যাই, দেখি গিয়ে 17-এর যে টেস্ট নাম্বার 1টা আছে ওইটার অডিও টেস্টটা আমরা এখানে দিব। যদি আমাকে এখানে লগ ইন করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু লগ ইন করলে এই পাশে আমরা সম্পূর্ণ পেয়ে যাচ্ছি ফুল যেভাবে আমরা এক্সাম দিতে হবে। এখানে আমরা প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো, এখানে সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন, এখানে চাপ দিলে সেকেন্ড পার্টে চলে যাব, এটা চাপ দিলে থার্ড পার্ট, পরেরটাই চাপ দিলে ফোর্থ পার্টে চলে যাব, এবং এখান থেকে আমরা অডিও কন্ট্রোল করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে ফুল আমরা যেভাবে পাবো আমাদের মেন এক্সামে সে ধরনের একটা ইন্টারফেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, প্লাস অরিজিনাল যে ক্যামব্রিজের ম্যাটেরিয়াল তার উপরে এক্সামগুলো নেওয়া হচ্ছে। এটা একটা ভালো দিক। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমি আইএলটিএস এর যে অরিজিনাল ম্যাটেরিয়ালগুলো সবগুলো প্রায় শেষ করে ফেলেছি। এখন আমি দেখা যাচ্ছে আরও একটু কঠিন লেভেলে যাব। দেখা যাচ্ছে আমাদের এক্সামে যেমন কোয়েশ্চেন আসবে তার থেকে একটু বেশি কঠিন আমি প্র্যাকটিস করতে যাচ্ছি, যেন আমার পরীক্ষার সময় কোনো ধরনের বাধা বিপত্তি, কোনো ধরনের অসুবিধা না হয়। তখন দেখা যাচ্ছে লেভেল 4, এটা কিন্তু লেভেল 4-এ আছে, আমি একটু উলট পালট করে ফেলেছি। এই লেভেল 4-এ কিন্তু আমরা যেতে পারি। এটাতে কি, এটা আসলে মক টেস্ট, এটা ক্যামব্রিজ থেকে, এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো ক্যামব্রিজ থেকে কিন্তু তৈরি করা না, এরা নিজেরাই করেছে কোয়েশ্চেনগুলো তৈরি, এবং দেখা যাচ্ছে যে এগুলো একটু কঠিন হয়।
মেন এক্সামে যে ধরনের কোয়েশ্চেন আমরা পাবো তার থেকে একটু কঠিন হয়। দেখা যাচ্ছে এই যে আইএলটিএস এক্সাম লাইব্রেরিতে গিয়ে আমি যদি লিসেনিং টেস্টে যাই, তাহলে এখানে আমরা যে কোনো একটা টেস্ট এখানে সিলেক্ট করতে পারি এবং এখানে প্র্যাকটিস মোড অথবা যে মোডটা আছে ওই মোডটাতে গিয়ে কিন্তু আমরা এখানে লগ ইন করতে হবে। লগ ইন আমি করছি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা অডিও কন্ট্রোল করতে পারছি, এখানে অ্যান্সারও দিতে পারছি। তাহলে এভাবে কিন্তু আমরা লিসেনিং প্র্যাকটিস করলে আমার মনে হয় না কারো সমস্যা হওয়ার কথা। এভাবে করলে সবারই দেখা যাচ্ছে ইংরেজিতে কিন্তু কিছু মাস প্র্যাকটিস করলেই তার অনেক ভালো একটা রেজাল্ট চলে আসার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয় যে মডিউলটা আছে সেটা হলো রিডিং। এই রিডিংটা আমরা জানি যে আমাদের কিন্তু স্কুল লেভেলে ধর্ম বই থাকতো, কৃষি বই থাকতো, এটা আমাদের ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকতো, কিন্তু তবু কিন্তু এই ধর্ম এবং কৃষি বই টাইপের যে সাবজেক্টগুলো, এগুলো কিন্তু আমাদের রেজাল্টকে বাড়াতে, আরও ইনহ্যান্স করতে, আমাদের ওভারঅল যে স্কোর এটাকে বাড়াতে অনেক হেল্প করতো, কারণ এগুলোতে নাম্বার পাওয়া অনেক ইজি ছিল। লিসেনিংটা কিন্তু ঠিক তেমনই, ওই ধর্ম কৃষি বই টাইপেরই, এটাতে নাম্বার পাওয়া অনেক ইজি এবং সবাই দেখা যায় যে এটাতেই ওভারঅল বেশি নাম্বার পায় এবং এটাতেই নাম্বার বেশি পায় এবং ওভারঅল স্কোরটা এটার জন্য বেড়ে যায়। এর বিপরীতে দেখা যাচ্ছে যে রিডিং হলো আইএলটিএসের ম্যাথ, এটাতে অনেকে খারাপ করে, এটা একটু কঠিন। কঠিন যদিও বলবো না, সহজই আছে যদি ভালোভাবে প্র্যাকটিস করা যায়। তাহলে আমরা এখন দেখি আমরা রিডিংটা কীভাবে প্র্যাকটিস করতে পারি। আমাদের রিডিংটা কি আসলে? রিডিংটা আমাদের একটা ইংরেজি প্যাসেজ পড়তে হবে, পড়ে আমরা কতটুকু বুঝছি সেটা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য নিচে কিছু আমাদের এমসিকিউ থাকে। এ ধরনের 3টে প্যাসেজ এবং 40টা কোয়েশ্চেন থাকে। এখন এই রিডিং প্যাসেজ রিডিংটা আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি? এখানে আমি আমার পন্থা আমি করেছি। এই 2টা পন্থাই দেখা যাচ্ছে এমন না যে এই পন্থাটা অবলম্বন করলেন এটা করবেন না, এটা করবেন এটা করবেন না, আপনি 2টাই করতে পারেন এবং 2টাই করা উচিত। একটা যে কোনো করলে আপনি দেখা যাচ্ছে ভালো পারবেন না। আমরা প্রথমে ট্রেডিশনাল পাথ যেটা সবাই করে এটা নিয়ে একটু কথা বলি। প্রথমেই দেখা যাচ্ছে লেভেল 1-এ কিন্তু আমাদের দেশীয় যে একটা নিউজ পেপার আছে ডেইলি স্টার, ইংরেজি পত্রিকা, এটা কিন্তু আমরা পড়তে পারি। যেহেতু এটা বাঙালিদের জন্য লেখা হয় নিউজ পেপারগুলো, এজন্য দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক ইজি ল্যাঙ্গুয়েজে, অনেক ইজি ইংলিশে কিন্তু এই নিউজ পেপারগুলো লেখা হয়। এই নিউজ পেপারগুলো যদি আমরা রপ্ত করতে পারি তাহলে দেখা যায় আমাদের ফাউন্ডেশন রিডিংয়ে যে ফাউন্ডেশন লেভেল, এটা কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা যখন দেখবো যে ডেইলি স্টারের মতো দেশি যে ইংরেজি পত্রিকা, এগুলো আমরা খুব ভালোভাবে পড়তে পারছি, তখন আমরা লেভেল 2-তে যাব। লেভেল 2-তে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ম্যাগাজিন এবং নিউজ পেপারগুলো আছে এগুলো আসে, যেমন ন্যাশনাল জিওগ্রাফি, দ্য গার্ডিয়ান, বিবিসি, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। যদিও এটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এটা বাংলাদেশি, তবুও এর যে লেখার মান এটা একটু কঠিন, ডেইলি স্টার থেকে তো বরঞ্চ কঠিনই। তাহলে দেখা যাচ্ছে ডেইলি স্টারের মতো বাংলাদেশি পত্রিকা যেগুলো ইংরেজি অবভিয়াসলি, ওগুলো যদি আমি পারি তাহলে লেভেল 2-তে এ ধরনের যে ম্যাগাজিনগুলো অথবা নিউজ পেপারগুলো এগুলো আমরা পড়া শুরু করব। এগুলো এর থেকে কঠিন। তখন দেখা যাবে যে আমরা এগুলো পড়তে পারছি খুব ভালোভাবে, তখন কিন্তু আমরা লেভেল 3-তে যাব। সেটা হলো গুগল স্কলার। কারণ গুগল স্কলারে এখানে অনেক ধরনের দেখা যাচ্ছে রিসার্চ পেপার পাওয়া যায় যেগুলোর লেখা অনেক বেশি কঠিন থাকে অ্যাজ কম্পেয়ার টু দিস 2 লেভেলস। যার কারণে দেখা যাচ্ছে গুগল স্কলারে যদি আমরা গুগল স্কলারের যে ভালো ভালো রিসার্চ পেপার আছে, হাই ইন্ডেক্স রিসার্চ পেপারগুলো যদি আমরা পড়ি, এগুলো দেখা যাচ্ছে আমাদের জন্য তো ভালো, এছাড়া আমাদের ইংরেজি যে রিডিং এটাও কিন্তু অনেকভাবে ইমপ্রুভ করবে। দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র এই নিউজ টিউজ পড়েই তো আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, কিছু কিছু সময় আমাদের মনে কিন্তু ফান ওয়েতে রিডিং করি। যেমন লিসেনিংটাও কত ফান, লিসেনিংয়ে আমরা মুভি টুভি দেখতে পারি, অ্যানিমে দেখতে পারি। রিডিংয়ে কেমন নাই? অবশ্যই আছে। আমরা রিডিংয়ে তো বই পড়তে পারি, গল্পের বই, ফিকশনাল যে বইগুলো আছে ওগুলো পড়তে পারি। কিন্তু সব বই তো আমরা দেখি যে বইয়ে কিন্তু অনেক কঠিন কঠিন, যেমন ডিউন আছে, তারপরে আপনার 3 বডি প্রবলেম, এই ধরনের যে বিভিন্ন ইংরেজি বই এগুলোতে কিন্তু, তারপরে আরও আছে গেম অফ থ্রোনস টাইপের, এগুলো কিন্তু অনেক কঠিন ইংরেজি ইউজ করা হয়, উইচার। তাহলে আমরা কিভাবে দেখা যাচ্ছে এত কঠিন ইংরেজি বই পড়বো না, আমরা সহজ পড়বো। কিভাবে, কোন বইগুলো আমরা পড়তে পারি? দেখা যাচ্ছে আমরা প্রাথমিকভাবে যে বইটা পড়তে পারি তা অ্যালকেমিস্ট বইটা কিন্তু অনেক বেশি পপুলার, আপনারা বেশিরভাগ মানুষই হয়তো এই বইটার নাম শুনেছেন। এই বইটা পড়লে কিন্তু দেখা যাচ্ছে এটার ইংরেজি অনেক ইজি এবং এই বইটা পড়লে আপনি অনেক ভালো, আপনার একটা ইংরেজির বেস ক্রিয়েট হয়ে যাবে। সেকেন্ডলি যে বইগুলো পড়তে পারেন, সেকেন্ডলি বলবো না, সবগুলোই পড়তে পারেন, এমন না যে এটার পরে এটা পড়তে হবে, সবগুলোই পড়তে পারেন। পার্সি জ্যাকসনের যে বইগুলো আছে এটা অনেকটা হ্যারি পটারের মতনই, কিন্তু এখানে গ্রিক গডদের নিয়ে কাবঝাপ।
আচ্ছা, এটাতে মেইনলি 5টা বই আছে, এবং যদি আরও যে বইগুলো যদি অ্যাড করে দিই তাহলে 15-20টার মতো বই চলে যায়। তা মেইন 5টা বই যদি আপনি পড়েন তাহলে দেখা যাচ্ছে, যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি, এটা আপনার ইংলিশকে অনেক ইমপ্রুভ করবে। এছাড়া হ্যারি পটারের নাম তো আমরা সবাই জানি, ইন্ট্রোডাকশনের কোনো দরকার নাই, মুভি সবাই আমরা দেখেছি কম বেশি। এই বইগুলো যদি আমরা পড়ি, যেহেতু মুভিগুলো আমরা দেখেছি, এর বইগুলো পড়তে আমাদের কাছে সহজ হবে। বইগুলো যদি পড়ি তাহলে ভালো। এছাড়া আরও অনেক ধরনের বই আছে, যেমন স্টিফেন কিংয়ের বই আছে, এগুলো কিন্তু আমরা পড়তে পারি। এছাড়া রিডিং পড়ার জন্য কিছু টেকনিক আছে। আমরা টেকনিক সম্পর্কে এখানে কথা বলছি না, আমরা রিসোর্স সম্পর্কে কথা বলছি যেখানে প্র্যাকটিস করতে পারি। যেমন কিছু ট্রিক্স আছে, যেমন স্কিমিং আছে, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। এগুলো কিন্তু, এই টেকনিকগুলো ইউজ করে আমরা ভালোভাবে রিডিং পড়তে পারি। ওগুলো সম্পর্কে দেখা যাচ্ছে আমরা ভবিষ্যতে কোনো ভিডিওতে কথা বলবো, অথবা ইউটিউবে অজস্র ভিডিও আছে স্ক্যানিং এবং স্কিমিং নিয়ে। ওই ধরনের ভিডিওগুলো আপনারা দেখে কিন্তু রিডিংয়ের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, যদিও ওগুলোর থিওরিটিক্যালি কোনো কাজ নাই, কাজ আছে, কিন্তু ওটা আপনি দেখা যাচ্ছে এই ধরনের বই অথবা নিউজ পেপার পড়তে পড়তে ওই ধরনের যে ইয়েগুলো আপনার এমনি ডেভেলপ হয়ে যাবে। এছাড়া যে ম্যাটেরিয়ালগুলোর কথা বলেছিলাম না, বই, ওর ভিতরে একটা গাইড টু আইএলটিএস নামক একটা বইয়ের কথা বলেছিলাম, ওখানে কিন্তু সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের কথা উল্লেখ করা আছে। ওই বইটা আপনারা সবাই পড়েন, আমি সাজেস্ট করবো ওটা সবাইকে পড়তে। আচ্ছা, এবার আমরা দেখি যে আমরা স্পিকিংয়ের জন্য কোন কোন টেকনিক অ্যাপ্লাই করতে পারি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা একটু শর্ট রাখার চেষ্টা করব। হ্যাঁ, স্পিকিংয়ের জন্য আমি এখানে 4টে মাধ্যম সম্পর্কে কথা বলেছি। 4টে মাধ্যম না, এটা 4টে পন্থায় আপনি প্র্যাকটিস করতে পারেন। প্রথমে যে পন্থাটার কথা আমি বলেছি, যে টেকনিকটা, এটা হলো, দেখা যাচ্ছে আমাদের কিন্তু, আমি প্রথমে একটা বলে নিই, স্পিকিংটা খুব জটিল না। এটা দেখা যাচ্ছে অনেকে ভয় পায়, স্পিকিং অনেক কঠিন, কিন্তু আসলে স্পিকিং অত কঠিন না। স্পিকিং দেখা যাচ্ছে কিছু মাসের প্র্যাকটিসে আপনার একদম ফ্লুয়েন্টলি কথা না বলতে পারলেও একটা, দেখা যাচ্ছে যে আপনার একটা ভালো স্কোর, একটা মিডিয়ামের একটা আইএলটিএস স্কোর পাওয়ার মতো আপনি স্পিকিংয়ের টেকনিক অথবা এর প্রাপ্ত করতে পারবেন। এখন স্পিকিংয়ের সব থেকে বড় কথা যে আপনার পার্টনার লাগবে। আপনার কোনো ফ্রেন্ড অথবা যে কোনো পার্টনারকে আপনার এটা চুজ করতে হবে, একটা পার্টনার, তার সাথে কথা বলার মাধ্যমে আপনার স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পার্টনার পাই না, তাই না? তা পার্টনার না পাইলে তখন আমরা কী করতে পারি? আমাদের বাংলাদেশি উদ্যোক্তা একজন আছেন, রাশেদ ভাই, যে বাংলা আইএলটিএসের মালিক, উনি একটা অ্যাপ বানিয়েছে আমাদের বাংলাদেশে, আমার পার্টনার নামক একটা অ্যাপ। এখানে আসলে হয় কি, অ্যাপটা যদি আপনি ইনস্টল করেন, অ্যাপটার ভিতরে ঢুকে দেখবেন যে কল নাও নামক একটা অপশান আছে। ওই বাটনে যদি আপনি ক্লিক করেন, তখন দেখা যাচ্ছে ওই অ্যাপটা কিন্তু অন্য একটা আইএলটিএস ক্যান্ডিডেট যে ওই অ্যাপটা ডাউনলোড দিয়ে ওই বাটনে ক্লিক করেছে, তার সাথে আপনার কল কানেক্ট করে দেবে। তখন কি হবে, আপনি আরেকজনের সাথে কানেক্ট হয়ে গেলেন অ্যানোনিমাসলি। সে আপনার পরিচয় জানে না, আপনিও তার পরিচয় জানেন না, কিন্তু আপনারা কথা বলতে পারবেন। এখানে ইংরেজিতে অবশ্যই কথা বলবেন, কারণ এই অ্যাপটাই আসলে আইএলটিএসের ওপরে, এখানে সব আইএলটিএসের ক্যান্ডিডেটরাই থাকে। তখন দেখা যাচ্ছে ওই অ্যাপটা একটা সাবজেক্ট দেবে আপনাদেরকে, যে সাবজেক্টে আপনি কথা বলতে পারেন। দেখা যাচ্ছে এই অ্যাপটা কেন এত আমি ভালো বলি, কারণ দেখা যাচ্ছে আপনি রুমে শুয়ে শুয়ে লাইট অফ করে আপনার মতো আপনি ফোনটা অন করে হেডফোন কানে দিয়ে আপনি নিজের মতো নিজে কথা বললেন আপনার পার্টনারের সাথে। আমার পার্টনারের নামই তো, আপনার পার্টনারের সাথে আপনি কিন্তু কথা বলতে পারবেন। আপনার অনেক ভালো এটা। দেখা যাচ্ছে অত ফর্মালিটির প্রয়োজন নেই যে আমি স্কুলে গেলাম, আমার ফ্রেন্ড আর আমি একটা গার্ডেনে বসে আমরা কথা বলছি, এ ধরনের ফর্মালিটির প্রয়োজন নেই। জাস্ট আপনি ক্যাজুয়ালি আপনার বেডে শুয়ে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এর সব থেকে বড়ো এটা কি, যেহেতু মানুষ নির্জনে থাকলে কিন্তু তার যে ইয়েটা সে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে, তার ইমোশনগুলো, তার টেকনিকগুলো, স্কিলগুলো। যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যখন একান্তে থেকে আপনি কারোর কাছে কল দিয়ে, সে আপনার পরিচয় জানেন, আপনার পরিচয় জানেন না, তখন কথা বলে দেখা যাচ্ছে আপনি ভয় পাবেন না ইংরেজিতে কথা বলতে। আপনি ভুলভাল ইংরেজি বলতেছেন কী ইংরেজি বলতেছেন এগুলো আপনি দেখেন না, আপনি জাস্ট বলতে থাকেন, কারণ কেউ তো কারোর পরিচয় জানে না। যার জন্য এই অ্যাপটা ভালো। কিন্তু একটাই খারাপ দিক আমার যেটা মনে হয়, সেটা হলো নেটওয়ার্ক প্রবলেম। যে অনেক সময় নেটওয়ার্ক মানে ইউজার কম, প্রাথমিকভাবে ইউজার কম এটার। বাংলাদেশে আইএলটিএস দেয় বা কতজন ইউজারের বা থাকবে। এবং দ্বিতীয়ত এটার নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, যেটা দেখা যাচ্ছে যে অতটাও ঝামেলা করে না। কিন্তু সবথেকে বড় ঝামেলা যেটা, এখানে সবই বাংলাদেশি। ইন্ডিয়ানও কিছু দেখা যাচ্ছে যে আইএলটিএসের যে ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে তারা থাকে, কিন্তু বেশিরভাগই বাংলাদেশি। নেটিভ যারা আমেরিকান আছে,
ইংল্যান্ডের, তাদের সাথে তো আপনি কথা বলতে পারবেন না এখানে, কারণ তারা আসলে এই ধরনের অ্যাপ ডাউনলোড দিয়ে কেন আপনার সাথে কথা বলতে যাবে? আপনি তো বাংলাদেশে থাকেন, আপনি বাংলাদেশের একটা স্টুডেন্ট, কেন কথা বলতে যাবে? দেখা যাচ্ছে এই ধরনের বাইরের দেশের মানুষদের সাথে কথা বলার জন্য নেটিভ যারা ইংলিশে কথা বলতে পারে তাদের সাথে কথা বলার জন্য এই অ্যাপটা আপনি ইউজ করতে পারেন, কানেক্টিক নামক একটা অ্যাপ। এটাও সেম আমার পার্টনারের মতো সেম জিনিস, যদিও এটা আইএলটিএসের উপরে স্পেশালাইজেশন করা না, তবু এটা কিন্তু নেটিভ যে আমেরিকান আছে অথবা নেটিভ যে ইংলিশ স্পিকার তাদের সাথে কানেক্ট করার দেওয়ার জন্য অনেক ভালো এটা ভূমিকা রাখে। এই অ্যাপটার নাম হলো কানেক্টিং। যদিও এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, ভিপিএন কানেক্ট করে এই অ্যাপটার সাথে আপনাকে কানেক্ট হতে হবে, তবুও আমি বলবো যে অত কঠিন কোনো ইয়েও না। আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখে, টিউটোরিয়াল দেখে এটা আপনি ডাউনলোড দিয়ে এটা ইউজ করতে পারবেন। তৃতীয়ত যেটা নিজের সাথে নিজে কথা বলা, তৃতীয় এটা টেকনিক বলি আমি, নিজের সাথে নিজে কথা বলো, নিজের মনে কথা বলো অথবা জোরে কথা বলো অন্তত। এখানে দেখা যাবে অনেক জড়তা কমে যাবে, অনেক কনফিডেন্স লেভেল আপনার বাড়বে। দেখা যাচ্ছে আপনি ইউটিউবে তো প্রতিদিন ইকোনমিক্সের ভিডিও দেখেন, ফাইন্যান্সের ভিডিও দেখেন, বিভিন্ন সায়েন্স রিলেটেড ভিডিও দেখেন, সৌরজগৎ হাবিজাবি হ্যান ত্যান। তো এগুলো দেখা যাচ্ছে, এগুলো যদি নিজের সাথে আপনি যেগুলো কথা বলেন, নিজের সাথে ডিসকাস করেন অথবা কল্পনা করেন আমি কোনো স্টেজে আছি, আমি কারোর সাথে এই কথাগুলো বলবো, তখন আপনি নিজের সাথে নিজে যদি এই কথাগুলো বলেন, তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস, আপনার জন্য অনেক ভালো একটা প্র্যাকটিস হবে। এটা সব থেকে অ্যাক্সেসেবল আমার কাছে মনে হয়, কারণ কোনো ফোনের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, জাস্ট এক কোণে বসে নিজের মনে অথবা নিজের সাথে জোরে জোরে আপনি কথা বলবেন, তাতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা সব থেকে আমার মনে হয় যে এটা মানে বেস্ট ওয়ে না হলে সব থেকে অ্যাক্সেসেবল ওয়ে। ফোর্থ যেটা আছে, যেটা একটা পার্টনারের সাথে কথা বলা, যে যেমন আমরা বলি যে একটা পার্টনার খুঁজে বের করে তার সাথে ইন পার্সন কথা বলা, এটা ভালো। যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদের দেখা যাচ্ছে রুমমেট থাকে, রুমমেটের সাথে তো আমরা কথা বলতেই পারি। এটা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অনেক ভালো, এটা সব থেকে এটা বেস্ট। কিন্তু দেখা যাচ্ছে সবসময় পার্টনার তো জোগাড় করতে পারি না, তখন এই টেকনিকগুলো 5 নম্বর টেকনিকটা সেগুলো কাজে লাগে। 5 নম্বর টেকনিকটাতে কী আছে, যে একজন ব্যক্তি আয়নার সামনে কিন্তু দাঁড়িয়ে কথা বলে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন। কেমন? দেখা যাচ্ছে যে এটার জন্য প্রয়োজন আপনার মোবাইল অথবা এটা যে কোনো রেকর্ডিং ডিভাইস, একটা আয়না। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন এবং আপনার কথাটা রেকর্ড করা হবে, আপনার মোবাইল দিয়ে আপনি রেকর্ড করবেন। আয়না কেন এখানে ইউজ করব এবং রেকর্ডিং ডিভাইস কেন ইউজ করব? কিছু কারণ আছে। যেমন আয়না ইউজ করবেন কারণ আপনার ফেস এক্সপ্রেশন কিন্তু অনেক কিছু বলে দেয়, আপনার কনফিডেন্স। আপনি এক্সামিনারের সামনে যখন স্পিকিং টেস্ট দেবেন, আপনার ফেস এক্সপ্রেশন কিন্তু অনেক কিছু বলে দেবে। আপনি যখন ভালোভাবে আপনি ফেস এক্সপ্রেশন থাকবে, আপনার চেহারার ভিতরে একটা কনফিডেন্স থাকবে, তখন কিন্তু এটা আপনার জন্য একটা বেটার দিক। এই জন্য আপনি আয়নাতে দেখবেন, আয়নার সামনে বসে কথা বলবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার কনফিডেন্সটা কিন্তু একটু বাড়বে। আর রেকর্ডিং কেন করবেন? কারণ রেকর্ডিংটা অনেক সময় দেখা যায় যে আমরা খাতায় লিখলে কিন্তু রাইটিংয়ে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হয় না, কিন্তু অনেক বড় বড় পণ্ডিতদেরও কিন্তু স্পিকিংয়ে গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়। সবার হয় আমি এটা বলছি না, কিন্তু বেশিরভাগ মানুষেরই হয়। যার কারণে আপনি একবার আপনার ভয়েসটা রেকর্ড করার পরে পরবর্তীতে যদি ওটা আপনি শুনে পরবর্তীতে ওই আপনার রেকর্ডিংয়ে আপনার যে রেকর্ডিংটা আছে তার ভিতরে কোন জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক, প্রোনাউন্সিয়েশন মিস্টেক এগুলো আছে, এগুলো যদি আইডেন্টিফাই করেন আপনি এক এক করে এবং সেগুলো সলভ করতে থাকেন, এভাবে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে কিন্তু আপনার স্পিকিংটা অনেক বেটার হয়ে যাবে। আর আমার কাছে আমার এই 5 নম্বর মেথডটাই সব থেকে বেশি ভালো লাগে, কারণ দেখা যাচ্ছে আপনার কনফিডেন্স লেভেলও বাড়ে এবং দেখা যাচ্ছে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে, রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে অনেক আপনার ইংরেজি স্পিকিংটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। রাইটিংটা এবার আমরা বলি, রাইটিংটা আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি। এটার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, যেমন আইএলটিএসের যে মাক্কারের বইয়ের পিডিএফগুলোর কথা বলেছিলাম, এগুলো তো আপনাদেরকে ম্যানেজ করতে হবে। এগুলো ম্যানেজ করে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখা যাচ্ছে যে এখানে আমরা ধরেন যে এটাই হলো আমাদের মাক্কারের পিডিএফ, ধরে নেন এটাই। এখানে আমার কোয়েশ্চেন আছে যে কিভাবে, এটা এসে আছে যে প্লাস্টিক ওয়েস্টের আমাদের এনভায়রনমেন্টের উপরে কী কী প্রভাব পড়ে, ধরে নেন এখানে এটা লেখা আছে। এপাশে আমাদের কোয়েশ্চেনটা খোলা থাকলো এবং এপাশে আমরা দেখা যায় যে কোনো নোট টেকিং অ্যাপ, আমরা যদি বাই ডিফল্ট টেক্সট ডকুমেন্ট উইন্ডোজে যেটা থাকে এটা আমরা ইউজ করতে পারি, অথবা বিভিন্ন অ্যাপও আমরা ইউজ করতে পারি যেটাতে নোট টেক করা যায়। এখানে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন আমাদের অ্যান্সারটা লিখব।
এবং আমরা এখানে কোয়েশ্চেন দেখবো, এখানে অ্যান্সার লিখবো। এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে, যে এখানে একটা গ্রাফ আছে অথবা একটা এসে টাইপ কোয়েশ্চেন আছে, যেটা আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো। এর সাথে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের কম্পিউটারে ক্লক নামক একটা অ্যাপ আছে, এটা সব কম্পিউটারেই থাকে, কিন্তু এই অ্যাপটা এখানে আমরা চাপ দিলে দেখা যাচ্ছে এই ছোট্ট হয়ে যায় নিচে। এখানে আমরা টাইমারটা অন করে রাখবো। যখনই দেখা যাচ্ছে এখানে যে 60 মিনিট হয়ে যাবে, তখনই আমরা এখানে লেখা অফ করে দেব। টাইমটা অনেক বেশি মেনটেন করতে হয়, যেহেতু কম্পিউটার বেসড এক্সাম 60 মিনিটের 1 সেকেন্ডটা বেশি আপনাকে দিবে না কিন্তু। এর জন্য দেখা যাচ্ছে এখানে টাইমারটা যদি অন রাখেন, তাহলে আপনার এটা প্র্যাকটিস হয়ে যাবে যে কত সময়ের ভিতরে আপনার এটা শেষ করতে হবে। আচ্ছা, আপনি এখানে দেখা যাচ্ছে আপনার অ্যান্সারটা লিখে ফেলেছেন। এখন অ্যান্সারটা লিখলে হবে না, অ্যান্সারটা চেকও করাইতে হবে, কিন্তু আমি তো সেলফ প্রিপারেশন নিচ্ছি, আমার কোনো টিচার নাই, তাহলে আমি আমার অ্যান্সারগুলো কাকে দিয়ে টেস্ট করাতে পারি? তার জন্য তো এখন এআই আছে, এআই দিয়ে কীভাবে টেস্ট করাতে পারি? দেখা যাচ্ছে এখান থেকে আমরা কপি অথবা কাট করে নিই, যে কোনো কিছু একটা করে নেওয়ার পরে আমাদের যে কোনো ব্রাউজারে আমরা এখানে ঢুকতে পারে, আমরা চ্যাট জিপিটিতে যাব, আমরা অন্য অন্য জায়গায় যাইতে পারি, যেমন জেমিনাই, যেমন অনেক কিছু। আমি চ্যাট জিপিটিতেই গেলাম, যে কোনো জায়গায় যেহেতু যাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি যে জিপিটিস নামক কিন্তু একটা অপশান এখানে আছে, এক্সপ্লোর জিপিটিস। এখানে গিয়ে যদি আমরা IELTS রাইটিং বলে সার্চ দেই, আমার নেটের প্রবলেম কারণে এখানে লোড নিচ্ছে, কিন্তু আমি রিসেন্টলি এগুলো ইউজ করেছিলাম বলে এখানে রয়ে গেছে। এই ধরনের বিভিন্ন কিন্তু জিপিটিস আপনি অ্যাপ এখানে পেয়ে যাবেন। ওগুলোর ভিতরে আপনি যদি এখানে যে আপনার রাইটিংটাকে পেস্ট করে দিয়ে এখানে দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে সে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে একটা ফিডব্যাক দেবে। কেমন ফিডব্যাক? আপনার ব্যান্ড স্কোর বলে দেবে যে এই ধরনের রাইটিংয়ে আপনার কোন ধরনের ব্যান্ড স্কোর আসতে পারে। যদিও সেটা অ্যাকুরেট হবে না, একটু কম বেশি হইতে পারে, কিন্তু তবুও কিন্তু ও শুধু স্কোরটা দেবে না, ও কিন্তু আপনার কোনখানে ভুল আছে, আপনার ফ্লুয়েন্সিতে ভুল কি, আপনার দেখা যাচ্ছে যে কানেক্টার্সে ভুল, স্পেলিং মিস্টেক বেশি আছে কি, আপনি বেশি লিখে ফেলছেন, আপনার ওয়ার্ড কাউন্ট কত, এই ধরনের সকল ইনফরমেশান এবং ফিডব্যাক কিন্তু ও আপনাকে দিয়ে দেবে। এগুলো কিন্তু আপনাকে হেল্প করবে যে আপনার রাইটিংটাকে আরও ইমপ্রুভ করতে। এটাই এখানে আমার মনে হয় সব থেকে মেইন পার্ট, যে আমরা লেখার পরে আমরা তো প্রশ্ন দেখলাম, লিখলাম, টাইমার ধরে লিখলাম, কিন্তু লেখাটা এখানে চেক করাইতে হবে অবশ্যই, এবং চ্যাট জিপিটির কাছ থেকে ফিডব্যাক নিতে হবে যে আমি কেমন লিখছি, এবং সেই অনুযায়ী আমার রাইটিংটা কিন্তু ইমপ্রুভ করতে করতে যাইতে হবে। এভাবে দেখা যাচ্ছে এটাই সব থেকে ভালো মাধ্যম প্র্যাকটিস করার মাধ্যমে রাইটিংটা ইমপ্রুভ করা। এবং আপনি যদি 3 থেকে 4 মাস এভাবে, এতদিনও লাগবে না, আপনি যদি একটু তো স্ট্রেস নিতে চান না, খুব নিশ্চিন্তে দিতে চান, প্র্যাকটিস করতে চান, তাহলে দেখা যাচ্ছে 3 থেকে 4 মাস ইজ ইনাফ। তার ভিতরে আপনার দেখা যাচ্ছে যে হয়েই যাবে। এটা আপনি কন্টিনিউয়াসলি যদি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার রাইটিংটা ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা মক টেস্ট নিয়ে। মক টেস্ট আসলে জিনিসটা কি? আমরা কিন্তু জানি IELTS এর যে এক্সামগুলো এক একটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়, যেহেতু এটা আমাদের দেশের কোনো অর্গানাইজেশন না, বাইরে থেকে এটা হ্যান্ডেল করা হয়, কোয়েশ্চেন বাইরে থেকে আসে, আমাদের খাতাগুলো বাইরের মানুষজনই দেখে, যার জন্য দেখা যায় যে অনেক বেশি এক্সপেন্সিভ। তাহলে এ ধরনের একটা নতুন এক্সাম, এটা তো বোর্ড এক্সামের মতো না যে আমরা পিএসসি দিয়েছি, জিএসসি দিয়েছি, এসএসসি দিয়েছি, এইচএসসি দিয়েছি, এটা আমাদের জীবনে প্রথমবার। এটা আমরা প্রথমবারে এত এক্সপেন্সিভ একটা এক্সাম দিতে গিয়ে যদি এনভায়রনমেন্ট আমি ম্যাচ করতে না পারি, আমি নার্ভাস হয়ে যেতে পারি। এ ধরনের জন্য দেখা যায় যে মেন এক্সামে বসার আগে কিছু মক টেস্ট দেওয়া, অথবা টেস্ট এক্সাম যেটা আমরা বলি, ওইটা যদি দিয়ে দিতে হলে কিন্তু অনেক ভালো হবে। এই ধরনের দেখা যাচ্ছে টেস্ট এক্সাম অথবা মক টেস্ট এক্সাম, যেগুলো দেখা যাচ্ছে সেম টু সেম IELTS এর এনভায়রনমেন্টেই ওই টেস্ট সেন্টারে এক্সামগুলো আপনার নেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কিছু টাকা, মাত্র 1000-1500 টাকার ভিতরে আপনি একটা টেস্ট দিতে পারবেন। এ ধরনের অনেক অর্গানাইজেশনই আমাদের বাংলাদেশে আছে, যেমন প্রত্যেকটা কোচিং সেন্টার, যেমন লুমিনেস থেকে শুরু করে মেন্টরস, হাবিজাবি, সবাই, বাংলা IELTS সবাই এই ধরনের মক টেস্টগুলো নেয়। কিন্তু আমি অনেক জায়গায় ফিউচারের থেকে শুরু করে মেন্টর, সব জায়গায় আমি এক্সাম দিয়েছি, পেপার বেস, কম্পিউটার বেস বলেন সব। কিন্তু দেখা যাচ্ছে একটা অর্গানাইজেশন আছে যেটা লুমিনেজ, এটা ধানমন্ডিতে, আমি আগেও এর কথাটা বলেছি, এরা আমার কোনো টাকা পয়সা দেয়নি,
কিন্তু আসলে এদের যে সার্ভিসটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আমি একমাত্র বাংলাদেশে মক টেস্ট সেন্টার পেয়েছি যেটা তাদের সার্ভিসটা অনেক অনেক বেশি ভালো। আমি আইএলটিএসের আমার যখন রেজাল্ট দিয়েছিল তারপরে আমি কিন্তু একটা ফেসবুকে পোস্টও করেছিলাম। সেই পোস্টেও আমি এদের কথাটা অনেক ভালোভাবে উল্লেখ করেছি। এটা আমার আইএলটিএসের জার্নিতে আমাকে অনেক হেল্প করেছিল। আপনারা যদি মক টেস্ট তো যদি দিবেনই, অবশ্যই দিবেন, কারণ মক টেস্টটাই আমাদের কিন্তু নার্ভাসনেসটা কাটিয়ে দেয়। এত বড় একটা এক্সাম ইংরেজির ওপরে, যেটা আমরা এইচএসসি এসএসসিতে সব থেকে বেশি যে সাবজেক্টটায় ভয় পাইতাম, এটার উপরে আমরা এক্সাম দিব। তা এই ধরনের মক টেস্টগুলো কিন্তু ওই ভয়গুলো আমাকে ওদেরকে কাটিয়ে দেবে। আর লুমিনেজের মতো প্রতিষ্ঠান এরা কিন্তু এতে আমাদের হেল্প করতে পারে। 1100 না 1200 টাকা এক একটা মক টেস্টের দাম। যদি আপনারা বেশি কেনেন তাহলে আরও দাম কমে যাবে, আমি এক্স্যাক্টলি জানি না, আপনারা একটু চেক করে নিন ওয়েবসাইটে গিয়ে অথবা পার্সোনালি কল দিয়ে। আপনারা যদি কেউ দিতে পারেন, এটাতে দিতে পারেন, অন্যগুলো আছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মক টেস্টের যে ডিফিকাল্টিটা এটা কিন্তু অরিজিনাল যে মেন এক্সাম হবে এটার থেকে অনেক বেশি হাই, এটা কঠিন হয়। আপনি যদি মক টেস্ট দিয়ে ভয় পেয়ে যান যে ভাই এত কঠিন এক্সাম তো আমি দিতে পারবো না, চিন্তা করার কারণ নেই, কারণ মেন এক্সামটা মক টেস্টের থেকে অলওয়েজ ইজি হয়। এরপর সে আসি যে আইএলটিএস দিতে কত টাকা খরচ হয়। বর্তমানে ডলারের রেট বেড়ে যাওয়ায় বাংলাদেশে আইএলটিএস দিতে 28,450 টাকা মতো লাগে। কিছুদিন আগে পর্যন্ত এটা 25,000 ছিল, এখন আবার দাম বেড়ে গেছে। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ যে যে টেস্ট সেন্টারগুলো আছে এরা নিজেদের কমিশন থেকে কেটে ডিসকাউন্ট দিয়ে থাকে, যেহেতু অনেক বেশি কম্পিটিশন মার্কেটে। দেখা যাচ্ছে যে আপনি 25,000 টাকা 24,000 টাকার ভিতরে পরীক্ষাটা দিতে পারবেন, আপনি যদি ওই ধরনের কোনো অফার খুঁজে বের করে সেই অফারে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আদারওয়াইজ আপনাকে 28,450 টাকা পে করতে হবে। আইএলটিএস দেওয়ার জন্য যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের লাগে, সবথেকে বড় রিকোয়ারমেন্টস, এটা এমন না যে আপনার এইচএসসি দিতে হবে, এসএসসি দিতে হবে, আপনি যে কোনো সময়ে কিন্তু দিতে পারবেন, যতবার ইচ্ছা দিতে পারবেন আপনি। কিন্তু আপনার একটা জিনিস আছে যেটা আপনাকে মাস্ট লাগবে, সেটা হলো একটি ভ্যালিড পাসপোর্ট। হ্যাঁ, কিছুদিন আগে পর্যন্ত নিয়মটা ছিল যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনারা দিতে পারবেন, কিন্তু আমার মনে হয় এটা রিস্কি। রিস্কি বলতে কারণ কি, দেখা যাচ্ছে আমি নিজেই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু কিছুদিন পরে আমাকে কল দিয়ে বলে যে যেহেতু আপনার এনআইডিটা ডিজিটাল এখনও করা হয়নি, এজন্য দেখা যাচ্ছে আপনার এটা ভ্যালিড না, আপনাকে পাসপোর্ট দিয়ে এক্সাম দিতে হবে। তখন দেখা যাচ্ছে যে 7 দিন না 5 দিনের একটা ইমার্জেন্সি পাসপোর্ট আগারগাঁও থেকে আমি ইমার্জেন্সিতে বানিয়ে নিয়ে এসেছিলাম বেশি টাকা দিয়ে। ওইটাতে ওই পাসপোর্টটা ইউজ করে আমাকে এক্সাম দিতে হয়েছিল। এই জন্য এটা মাস্ট, আপনি এক্সাম দেওয়ার 1-2 মাস আগে অথবা প্রিপারেশন নেওয়ার আগে কিন্তু এটা আপনি বানিয়ে রেখে দেবেন। কারণ একটা এক্সাম কিন্তু বুক করার জন্য পাসপোর্ট লাগে। ধরো আপনি একটা আইএলটিএস এক্সাম বুক করবেন, তার জন্য পাসপোর্টটা কিন্তু প্রয়োজন, এবং পরীক্ষার দিনও এটার কপি নিয়ে যেতে হয়। এখন আমরা দেখি, এটা আমি আমার যে এডুকেশনাল জার্নি আছে এই কনটেক্সটে কথা বলি, যে আমি তো এখন ধরো সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে 2026-এর সেকেন্ড ইয়ারে পড়ি। আমি 2029 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, আন্ডার গ্র্যাজুয়েশন। আচ্ছা, তাহলে আমার যেহেতু 2029 সালে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, আমি 2029 সালে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আমি আইএলটিএস এক্সামটা দিব কবে? দেখা যাচ্ছে ঠিক 1 বছর, 1 বছর না, দেখা যাচ্ছে মিড 2028 অথবা লেট 2028-এ আমি কিন্তু আইএলটিএস এক্সামটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ একবার যখন আমার বাইরে অ্যাপ্লাই করার প্রসেসটা শুরু হয়ে যাবে, তখন আমার এই আইএলটিএসের প্যারাটা নেওয়ার থাকবে না। কারণ ওই ভিসা প্রসেসিং হাবিজাবি ওই প্যারাগুলোই যথেষ্ট। এই আইএলটিএস এর প্যারাটাও যদি আপনি ওর উপরে নিয়ে নেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য আইএলটিএস, জিআরই, জিম্যাট এই ধরনের এক্সামগুলো দেখা যাচ্ছে যে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই দিয়ে দেওয়া উচিত। এবং গ্র্যাজুয়েশনের পরে ধীরে সুস্থে সব ফাইল এক জায়গায় করে, কোনো আপনার সার্টিফিকেট অন্য জায়গায় ভুল থাকলে ওগুলো ঠিকঠাক করে ফাইল সাবমিশনের মাধ্যমে আপনার অফার লেটার নিয়ে এসে ভিসা নিয়ে চলে যাওয়া উচিত। এই জন্য দেখা যাচ্ছে যে 6 মাস থেকে 1 বছর আগে আইএলটিএস এক্সামটা দিয়ে দেবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আইএলটিএসের এক্সামের যে রেজাল্টটা দেয় এটা কিন্তু ভ্যালিড থেকে 2 বছরের জন্য। অর্থাৎ আপনি এখন যদি কোনো এক্সাম দেন তাহলে ওইটা 2 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে রেজাল্টটা, তারপরে ওটা আপনি ইউজ করে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে এগুলোর বাইরে, তাহলে আমার ইমেল অ্যাড্রেস এটা, আমার এটা ফেসবুক আইডি,
এই সোশ্যাল মিডিয়া, আমার ইমেল আইডি অথবা সোশ্যাল মিডিয়া আইডিতে আপনি হলো কোয়েশ্চেন করতে পারেন, অথবা এটা আমার ফোন নাম্বার, অথবা এটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, এটাতে আপনি আমাকে কল করে অথবা মেসেজের মাধ্যমে আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন। তাহলে আজকের মতো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এছাড়া এ সকল এমন ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আমি ভবিষ্যতে নিয়ে আসার চেষ্টা করব। থ্যাঙ্কস।